মির্চির নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে না? শান্তিনিকেতনে ধারের কাছে কোন স্কুল আছে? রথি বেলিরা কত বড় হলো, তুমি ওদের কোনো স্কুলে দিলে না। রথি শুধু সংস্কৃত হাওড়ায়, তাতেই চলবে? ওর বয়সী ছেলেরা ইংরেজি শেখে। তুমি কত বড় বিদ্বান, কত কিছু জানো, তোমার ইচ্ছে হয় না ছেলে মেয়েদের নিয়ে বসে তাদের সেসব শেখাতে? এসব কি হচ্ছে? কলকাতার পুলিশ তো কোথাও এরকম প্রতিরোধের সম্মুখীন হয়নি। ওদিক থেকে ইট বর্ষণ হচ্ছে বৃষ্টি ধরার মতন। আমরা লাঠি উঁচিয়ে তেড়ে যেতেই যুবকরা হাওয়া হয়ে গেল চোখের নিমেষে। একটু বাদেই তারা ফিরে এসে বড় বড় পাথরের টুকরো ছুঁড়ছে। এটা তো মোস্ট সারপ্রাইজিং। না না, এটা চলতে দেওয়া যেতে পারে না। উই মাস্ট স্টপ ইট ইমিডিয়েটলি। গুলি চালাও, ফায়ার! শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন ৮৮ পর্ব। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকোয়ে একলে, না শুনে কাহারো কথা। কুসুম কুমারী মাঝে মাঝে নয়নমণির উদ্দেশ্যে এই গানের কলি গেয়ে ওঠে। অন্য সখীরা হাসে। সবাই কিছুকাল ধরে নয়নমণির ব্যবহারে এক গভীর পরিবর্তন লক্ষ্য করেছে। সে যেন হারিয়ে ফেলেছে তার মানসিক ভারসাম্য। ক্লাসিক থিয়েটার খোলার পর অমরেন্দ্রনাথ তার অভিনেতা অভিনেত্রীদের ওপর নানান নিয়ম কানুনের শাসন চাপিয়ে দিয়েছিল। তা ঠিক সময়ে যাওয়া আসা, পাঠ মুখস্থ করা, মহড়ার সময় হাসি মশকরা বন্ধ রাখা, এরকম কিছু কিছু নিয়ম তো মানতেই হবে। কিন্তু নিয়ম ভালো, নিয়মের বাড়াবাড়ি ভালো নয়। থিয়েটারের মেয়েরা রাস্তায় আলো বাতাস গায়ে লাগাতে পারবে না, বাইরের লোকের সঙ্গে কথা বলতে পারবে না, নাচের রিহার্সালে সব কটি মেয়েকে সারাদিন উপবাসে থাকতে হবে, কেউ কারুকে টাকা ধার দেবে না। এইসব আবার কি? নয়নমণি অন্যদের মুখপাত্রী হয়ে অমরেন্দ্রনাথের এরকম কিছু কিছু নির্দেশের প্রতিবাদ জানিয়েছে। অমরেন্দ্রনাথের মুখের ওপর কথা বলার সাহস শুধু সেই দেখিয়েছে। নাচের রিহার্সালের সময় একদিন একটি মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। সারা দিন সে বেচারি কিছু খায়নি। দুর্বল শরীর অবসন্ন হয়ে গিয়েছিল তার। নয়নমণি দ্রুত গিয়ে সেই মেয়েটিকে কোলে নিয়ে নৃত্য শিক্ষক নেপা বোসকে তেজের সঙ্গে বলেছিল, দুটো ডাল ভাত খেয়ে এলে নাচতে পারবে না? এর কি মানে আছে? আমি তো রোজ কিছু না কিছু খেয়ে আসি, আমার নাচের সময় কি পা এলিয়ে যায়? অমরেন্দ্রর যতই রুক্ষ মেজাজ হোক, নয়নমণিকে সে ঠিক করতে পারেনি। নয়নমণি যে কারোর তোষামোদ করে না। থিয়েটারের চাকরি আঁকড়ে থাকার জন্য সে লালায়িতও নয়। যখন তখন সে ছেড়ে চলে যেতে পারে। তাকে বাদ দিলে ক্লাসিকেরও এখন চলবে না। থিয়েটারের সব মেয়েরা নয়নমণিকে তাদের নেত্রী মেনে নিয়েছিল। তাদের যে কোনো অভিযোগ নয়নমণিকেই জানাতো। বেশ চলছিল। হঠাৎ কি হলো নয়নমণির? সে এখন আর হাসে না, কারোর সঙ্গে পারতপক্ষে কথা বলে না, অন্যদের থেকে খানিক দূরে সরে গিয়ে চুপচাপ বসে থাকে। অন্য মেয়েরা তাদের দুঃখের কথা নয়নমণিকে জানাতে গেলে সে তাকিয়ে থাকে উদাসীন ভাবে, উত্তর দেয় না। অমরেন্দ্র নয়নমণির এই আকস্মিক পরিবর্তন লক্ষ্য করেছে, কিন্তু ভেবেছে অভিনয়ের সময় তার কোনো ভুল হয় না। ঠিক ঠিক সময় মঞ্চে ঢোকে, নাচে গানে মাতিয়ে দেয়, প্রতিটি শোতে অন্তত ৭ বার ক্ল্যাপ পায়। অন্য সময় সে যদি এক কোণে চুপচাপ বসে থাকে, তাতে বলার কিছু নেই। সহ অভিনেত্রীরা কৌতুক ভাঁড়ামি করে তাকে হাসাবার চেষ্টা করেছে। সে হাসে না। তার আঁচল টেনে খোঁপা খুলে দিয়ে খুনসুটি করলেও সে রাগে না। হ্যালা, ওর কি হয়েছে? ওর কি হয়েছে? বারবার এ কথা জিজ্ঞেস করলে
সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু না। সহ অভিনেত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করে। ওর কি কারোর সঙ্গে ঝগড়া বিবাদ মনোমালিন্য হয়েছে? চুপ কর। সবাই জানে নয়নমণি বাবু রাখে না। কত খানদানি লোক কত অর্থ অলংকারের প্রলোভন দেখিয়েছে, তবু এ পর্যন্ত কারোর রক্ষিতা হয়নি। আর শোবার ঘরে পুরুষের ঢোকা নিষেধ। কোন পুরুষ মানুষের সঙ্গে যে সম্পর্ক নেই, সে কলহ করবে কার সঙ্গে? ব্রজদুলাল নামে একটি সামান্য অভিনেতা গঙ্গামণির বাড়িতে যাতায়াত করে। ব্রজদুলাল জানে সে থিয়েটারে কোনোদিন বড় পাঠ পাবে না। তার কণ্ঠস্বরে ওঠা নামা নেই। কখনো কাটা সৈনিক, কখনো বড়জোর 2 লাইনের ডায়লগ পায়। তবু থিয়েটারের সঙ্গে সে আষ্টে পৃষ্ঠে জড়িত। মহড়ার সময় সে সর্বক্ষণ বসে থাকে, অন্যদের ফুট ফরমাস খাটে, অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই সর্বক্ষণ কাটায়, নিজের বাড়িতে ফেরে না। থিয়েটার তার নেশা, থিয়েটারেই সে মরবে। এই ব্রজদুলাল নয়নমণির কৃপা পাওয়ার অনেক চেষ্টা করেছে। নয়নমণি যখন যে থিয়েটার বদলেছে সেও সেখানে যায়। অবশ্য এতদিনে সে জেনে গেছে যে কোনোদিনই আমি নয়নমণির নেক নজরে পড়ব না, কোনোদিনই নয়নমণির বিছানায়ও স্থান হবে না। তবু নয়নমণির কাছাকাছি থাকলেই আমি ধন্য। এই ব্রজদুলালকে নিয়ে রঙ্গতামাশাও হয় প্রচুর। দৈবাত যদি নয়নমণি কোনোদিন ওই বেজা ভেরুয়াটাকে আদেশ দেয়, যা আমার জন্য অমুক বাবুকে ডেকে নিয়ে আয়, তাতেও বেজাটা লাফাতে লাফাতে গিয়ে ওই বাবুকে ধরে আনবে। তাকে নয়নমণির ঘরে ঢুকিয়ে দিয়ে বন্ধ দরজার বাইরে বসে কীর্তন গাইবে। ব্রজদুলাল গঙ্গামণির বাড়িতে প্রায়ই যায়। ওখানকার সব খবরাখবর সে রাখে। তার কাছ থেকেও নয়নমণির এই ভাবান্তরের কোনো কারণ জানা যায় না। কি হলো ওই মেয়ের, কি যে হয়েছে তা নয়নমণি নিজেও স্পষ্ট জানে না। ভরতের সঙ্গে বিচ্ছেদের পর ভূমিসুতা ওরফে নয়নমণি পুরুষ মানুষদের প্রতি সম্পূর্ণ বিমুখ হয়েছিল। তার জীবনে পুরুষ মানুষের কোনো প্রয়োজন নেই। তার জীবনের একমাত্র অবলম্বন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। শয়নকক্ষে সে শ্রীকৃষ্ণের একটি মূর্তি রেখেছে। প্রতিদিন সকালে সে সেই মূর্তির সামনে অনেকক্ষণ চুপ করে বসে থাকে। তার সমস্ত ব্যথা বেদনা আনন্দ সে ওই মূর্তিকেই নিবেদন করে। শ্রীকৃষ্ণের মুখের দিকে চেয়ে চেয়ে তার শরীরের জ্বালাও জুড়োয়। একদিন মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। সমস্ত শরীরে ছটফটানি ভাব আসে। দারুণ নিঃসঙ্গতা যেন তাকে ভূতের মতন চেপে ধরে। সে তখন দ্রুত বিছানা ছেড়ে নেমে গিয়ে বাতি জ্বালে। শ্রীকৃষ্ণের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে ব্যাকুল কণ্ঠে বলে, প্রভু, তুমি আমার প্রাণ সর্বস্ব। আমার সব জ্বালা যন্ত্রণা তোমার নয়ন স্পর্শে ঘুচিয়ে দাও। আমি তোমারই দাসী। আমি আর কারো পানে জীবনে চাইব না। মূর্তির চোখ দুটি নয়নমণিকে দেখে, যেন দুটি অদৃশ্য হাত এই ভূমিসুতাকে ভূমি থেকে তুলে নিয়ে বক্ষে জড়ায়। কোনো দিন ভরতকে স্বপ্নে দেখলেও তার এমন অবস্থা হয়। শ্রীকৃষ্ণই তাকে ভরতের কথা ভুলিয়ে দেন। যাদুগোপালের পরিবারের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাদের গৃহে সে কখনো কখনো যায়। সেখানে কদাচিৎ কখনো ভরতের প্রসঙ্গ ওঠে। নয়নমণি তা শুনতে চায় না। ভরত নিরুদ্দিষ্ট, একজন নিরুদ্দিষ্ট মানুষকে নিয়ে কেন মিছিমিছি কষ্ট পাওয়া? সে তো ইচ্ছে করে নিরুদ্দেশ হয়ে গেছে সকলকে ছেড়ে। শ্রীকৃষ্ণের মূর্তির কাছে সব রকম সান্ত্বনা পেত নয়নমণি। হঠাৎ একদিন তার ব্যতিক্রম হল। 2-1 মাস আগের কথা। এক সকালে চোখ বুজে ধ্যান করছে নয়নমণি, হঠাৎ সে চমকে উঠল।
শ্রীকৃষ্ণের মূর্তির বদলে তার চোখ জুড়ে রয়েছে অন্য একজন পুরুষ। একসময় ভরতের মুখচ্ছবি এসে প্রায়ই শ্রীকৃষ্ণকে আড়াল করে দিত। ভরতকে সে আত্মনিবেদন করেছিল। সেখান থেকে মানসিক বন্ধন ছাড়িয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করা সহজ হয়নি। যতই দূরত্ব তৈরি হোক, বন্ধন কিছুতেই যেতে চায় না। ধ্যানের তীব্রতা বাড়িয়ে শেষ পর্যন্ত সে সেই মায়াপাশ থেকে মুক্ত হয়েছে। ভরত এখন অস্পষ্ট হয়ে গেছে। দিনমানে তার কথা প্রায় মনেই পড়ে না। মাঝে মাঝে সে শুধু স্বপ্নে ফিরে আসে। সে মনে মনে তখন বলে, হে নিরুদ্দিষ্ট, তুমি আর এসো না, এসো না। আমার দায়িত্বের বোঝা নিয়ে তুমি ব্যতিব্যস্ত হয়েছিলে, সেসব এখন ঘুচে গেছে। আমি আর ভূমিসুতা নই, তার মৃত্যু হয়েছে। আমি এখন নয়নমণি, থিয়েটারের নটি। কিন্তু এতদিন পর আবার কোন পুরুষ এলো? অস্পষ্ট থেকে প্রতিবিম্বটি ক্রমে ক্রমে স্পষ্ট হয়। ভরতের মতন একজন সাধারণ যুবক নয়। এ দেব দুর্লভ কান্তি, গৌরবর্ণ, দীর্ঘকায়, ভ্রমর কৃষ্ণ চুল নেমে এসেছে ঘাড় পর্যন্ত। সারা মুখে চিক্কন দাড়ি, টানা টানা দুটি চক্ষুর কি গভীর মর্মস্পর্শী দৃষ্টি। নবাব বাদশাদের মতন কারুকার্যময় একটা আচকান পরিহিত, সমস্ত শরীরে পুরুষোচিত দীপ্তি, অথচ হাতের আঙুলগুলি কি কোমল, বিনা নিন্দিত তার কণ্ঠস্বর। চিনতে এক মুহূর্ত দেরি হয় না। ইনি কবিবর রবীন্দ্রবাবু। রাজারানীর মহড়ার সময় উনি এসেছেন ক্লাসিকে। তখন সবাই বলাবলি করেছিল, এমন সুপুরুষ, এমন মানী ব্যক্তির মতন ব্যবহার দেখা যায় না। একজন বিখ্যাত ব্যক্তির চেহারা মনে পড়াটা স্বাভাবিক ব্যাপার। তবু কেন নয়নমণির বুক কেঁপে উঠল, চোখে এলো অশ্রু। পরপর কয়েকদিন ধ্যানের সময় শ্রীকৃষ্ণের বদলে রবীন্দ্রবাবুর মুখ মনে পড়ায় নয়নমণির খুবই কষ্ট হতে লাগল। ওই মুখ, ওই মানুষটির দৃষ্টি আমার সারা শরীর অবশ করে দিচ্ছে। এ যে এক অন্যরকম অনুভূতি। রবীন্দ্রবাবুকে সে দেখেছে মাত্র 3 বার, তাও তৃতীয়বার কোনো কথাই হয়নি। 2 বার তিনি মহড়ার সময় উপস্থিত ছিলেন, উচ্চারণ ও অভিব্যক্তি বুঝিয়ে দিয়েছেন। আর একবার তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমার নাম নয়নমণি? হাতের একটি ভঙ্গি দেখাবার জন্য তিনি সামান্য স্পর্শ করেছিলেন নয়নমণির মুখ। থিয়েটার করতে গেলে ছোঁয়াছানির কোনো বাছবিচার চলে না। অন্য অভিনেতারা ঠেলাঠেলি করে, নাচের শিক্ষক জাপটে ধরে, পরিচালক কখনো কখনো চড়ও মারে। এইসব ধর্তব্যের মধ্যেই নয়। কিন্তু ওই অপরূপ মানুষটি যে একবার একটুক্ষণের জন্য মুখখানি ছুলেন, তাতেই সমস্ত শরীর ঝনঝনিয়ে উঠেছিল। এ যেন বহুদিন পর সত্যিকারের এক পুরুষ মানুষের স্পর্শ। আমার সেই শিহরণ কেউ বুঝতে পারেনি। তৃতীয়বার তিনি ছিলেন দর্শকের আসনে। রাজারানী তিনি সবান্ধবে দেখতে এসেছিলেন তৃতীয় রাতে। নয়নমণি সে কথা জানতও না। অভিনয়ের সময় মঞ্চে আলোর খেলা চলে, প্রেক্ষাগৃহ থাকে অন্ধকার। নয়নমণি দর্শকদের দিকে তাকায়ও না। রবীন্দ্রবাবু বসেছিলেন প্রথম সারির ঠিক মাঝখানে। হঠাৎ নয়নমণির চোখ পড়ে গেল সেই দিকে। অন্ধকারের মধ্যেই যেন নিজস্ব আলোয় উদ্ভাসিত হয়ে বসে আছেন কবি, এবং তিনি এক দৃষ্টিতে নয়নমণিকেই দেখছেন।
তারপর অন্যান্য দৃশ্যে যতবার নয়নমণি ঘুরে ফিরে আসে, রবীন্দ্রনাথের দৃষ্টির সঙ্গে তার দৃষ্টি নিবদ্ধ হয়। তিনি কি আর কারোকে দেখছেন না? শুধু আমার দিকেই চেয়ে আছেন? এ কি সত্য হতে পারে? না না না, এ সত্য নয়। তবু শারীরিক স্পর্শের মতনই সেই দৃষ্টির সংযোগে নয়নমণির সারা শরীরে সুখানুভূতি হচ্ছিল। অভিনয় সাঙ্গ হলে রবীন্দ্রবাবু গ্রিন রুমে এসেছিলেন। অমরেন্দ্রনাথ ও আরো দু একজনের সঙ্গে কথা বলেছেন, কিন্তু নয়নমণি কিছুতেই ওর সামনে যেতে পারেনি। কি যে সংকোচ আমায় পেয়ে বসেছিল, যেন ওর সামনে গেলে আমি চোখ তুলে কথাই বলতে পারবো না। তারপর আর দেখা হয়নি, শুধু বারবার তিনি ফিরে আসছেন ধ্যানে। তিনি শুধু বিখ্যাত ব্যক্তি নন, উনি একজন পুরুষ, পুরুষের মতন পুরুষ। মনের চোখ দিয়ে ওকে দেখলেই আমার সেই রকম রোমাঞ্চ হয়। ছি ছি ছি, এ কি লজ্জার কথা! শ্রীকৃষ্ণের সামনে বসে আমি অন্য পুরুষের কথা ভাবছি, অথচ মনকে যে দমন করা যায় না। বারবার মন ওকে ফিরিয়ে আনে। কেন আনে? আর কোনোদিনও সশরীরে দেখা হবে কিনা সন্দেহ। আকাশের রবির মতনই উনি সুদূর, তবু দিন দিন আকর্ষণের তীব্রতা বেড়েই যাচ্ছে। দিনে রাতে যখন তখন মনে পড়ে তার কথা। মনে পড়লেই শরীরে সেই রোমাঞ্চ। শরীরের এ কি বেহায়াপনা! এ কথা যে আমি কারোকে বলতেও পারি না। মনের সব কথা বলার মতন ঘনিষ্ঠ সাথী তো আমার কেউ নেই। গঙ্গামণিকেও এ কথা বলা চলে না। অথচ ওর সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছে করে। জানবো কার কাছে? পত্রপত্রিকায় মাঝে মাঝে রবীন্দ্রবাবুর নাম দেখা যায়। সেই ছাপার অক্ষরের দিকে নয়নমণি তৃষিতভাবে তাকিয়ে থাকে, যেন সেই নামের মধ্যেই ফুটে ওঠে অবয়ব। এই নামটি দেখার জন্য নয়নমণি অনেক পত্রপত্রিকা কেনে। সাহিত্য নামে একটা কাগজে কে একটা লোক ওকে গাল দিয়েছে দেখে নয়নমণির সর্ব অঙ্গ জ্বলে উঠেছিল। পত্রিকাটি ছুঁড়ে ফেলে দিয়েছিল আস্তা করে। এখন মনে মনে সে বলে, রবীন্দ্রবাবুকে আমি জীবন দেবতা করে নিয়েছি, তার কোনো নিন্দে আমি সহ্য করতে পারবো না। অপ্রত্যাশিতভাবে একদিন সে ওর সম্পর্কে কিছু শুনতে পায়। মহড়া শেষ হবার পরেও কিছুক্ষণ গুলতানি চলে। যাদের বাড়ির টান নেই তারা থেকে যায়, কিছু খাবার দাবার আসে। আলিবাবা নাটক খুব জমে গেছে। ক্লাসিকের এখন দারুণ রমরমা। এই আলিবাবা যখন প্রথম মঞ্চস্থ হলো তখন দর্শকই আসতে চায়নি। গিরিশবাবু নেই, অর্ধেন্দুশেখর নেই, উটকো অমর দত্তের অভিনয় কে দেখতে চায়? প্রথম দুই একটা নাটকে কিছু কৌতূহলী লোক এসেছিল। আলিবাবায় দর্শকরা সব ভোঁ ভোঁ। এমনও দিন গেছে 10-12 জনের বেশি টিকিট কাটেনি, অথচ অভিনয় বন্ধ রাখা যায় না। তখন ব্রজদুলালের মতন কর্মীরা রাস্তায় গিয়ে পথিকদের কাছে হাত জোড় করে বলেছে, আলিবাবা দেখবেন, আসুন, বিনা পয়সায়, দয়া করে আসুন। সেই বিনা পয়সার দর্শকরাই মুগ্ধ বিমোহিত হয়ে অন্যদের কাছে গল্প করেছে। থিয়েটারের সবচেয়ে ভালো প্রচার হলো লোকের মুখে মুখে প্রচার। কাগজের বিজ্ঞাপনের চেয়েও প্রত্যক্ষদর্শীর বিবরণ অনেক বেশি বিশ্বাসযোগ্য। ক্রমে এই নাটকের খ্যাতি ছড়ালো, দর্শকদের ভিড় বাড়তে লাগলো। এখন এমন অবস্থা, প্রতিটি শো হাউসফুল। বহু লোক টিকিট কাটতে এসেও নিরাশ হয়ে ফিরে যায়। ক্লাসিকের সবাই এখন খুব খুশিতে আছে। একসঙ্গে দুখিলি পান মুখে দিয়ে কুসুম কুমারী বলল, আমাদের রাজারানীর সময় রূপবাবু নামে একজন নাট্যকার আসতেন, মনে আছে? ও বাবা,
তার কি গুমর! আমাদের অমরবাবু গেছিলেন আলীবাবা দেখার জন্য নেমন্তন্ন করতে, তিনি আসতে পারবেন না, তার সময় নেই। হিংসে, বুঝলি, হিংসে। তিনি নিজের নাটক ছাড়া অন্যের নাটক দেখবেন না। রাজা রানী তো চলল না মোটেও, ওর নাটক আবার কে নেবে? অমন কত নাটককার এলো গেল, ঢের দেখেছি। তুই বলছিস কি রে কুসুম? রূপবাবু কি শুধু নাট্যকার নাকি? উনি কোপতে টোপতে লেখেন, 2-10 লাখ গানও বেঁধেছেন শুনেছি। তো ওসব কিছু না, ওসব হলো এলেবেলে খেয়াল। আসলে ঠাকুররা তো মস্ত জমিদার, সেই জমিদারির বেশিরভাগটা উনি দেখাশোনা করেন শুনেছি। ইচ্ছে করলে ওর মতন মানুষ এরকম 3টে থিয়েটার কিনে রাখতে পারেন। ব্রজদুলালের কথা শুনে চোখ গোল গোল করে কুসুম কুমারী বলল, শখের নাট্যকার তাই বলো। রাজারানীর সময় যখন আসতেন, আমি 2টো অন্য কথা বলতে গেলুম, পাত্তাই দিলেন না। কথা বলার সময় তুই চোখ ঘুরিয়েছিলি। পুরুষ মানুষ দেখলেই তো তোর খাই খাই ভাব হয়। এরা বনে দিল, ওসব পছন্দ করে না। সমস্ত বেটা ছেলেরা তো তাই চায়। হ্যাঁ গা, অত বড় জমিদার, তার রাঁড় রাখেননি? কে জানে, তা কে খবর রাখে? আমাদের ঢোল বাজায় যে গুপি, তার বাপ ঠাকুরদের জমিদারি সেরেস্তায় কাজ করে। গুপির বাপের কাছে শুনেছি রূপবাবু বাংলাদেশে জমিদারি দেখতে গিয়ে বজরায় থাকেন। মাটিতে পা দেন না, সেই বজরায় সাহেব শুভরা আসে, আরো সব জমিদার ইয়ার বক্সিরা আসে, খানাপিনা হয়। সেখানে কি আর বাইজি নাচে না? জমিদার ইচ্ছে করলেই প্রত্যেক রাতে একটা করে নতুন মাগি আনতে পারে। বাঁধা মাগি রাখতে যাবে কোন দুঃখে? রূপবাবুর বিয়ে করা বউয়ের ঘরে 5টি ছেলে মেয়ে, আরো কত ছেলে মেয়ে কত জায়গায় ছড়িয়ে আছে কে জানে। আহা, আমি যদি ভাগ্য করে অমন কোনো জমিদারের ঘরে জন্মাতুম, তাহলে ভ্রমরের মতন নিত্যি নতুন ফুলে ফুলে মধু খেতুম। মর মুখ পোড়া। নয়নমণি যথারীতি খানিকটা দূরে বসে আছে। এসব কথা তার কানে যায়, আগুনের ছ্যাঁকা লাগার মতন সে শিউরে শিউরে ওঠে। খুব রাগ হলেও সে এসব কথার প্রতিবাদ করে না, ওদের কথা বিশ্বাসও করে না। সে দেখেছে বেশিরভাগ মানুষই অন্যের নিন্দে করে সুখ পায়। মুক্ত মনে অন্যের প্রশংসা করতে পারে কজন? প্রশংসা বাক্য যেন খুবই মূল্যবান জিনিস, কেউই প্রাণে ধরে খরচ করতে চায় না। শ্রীকৃষ্ণের নামেও তো কত অপবাদ আছে, সত্যিকারের ভক্ত কি তা মনে রাখে? নয়নমণি নিজের অভিজ্ঞতায় বিচার করে রবীন্দ্রবাবুকে সে যতটুকু দেখেছে, তাতেই তার মনে হয়েছে ওর গুণের পরিমাপ করা ব্রজদুলালের মতন পরের মুখে ঝাল খাওয়া মানুষদের পক্ষে সম্ভব নয়। উনি জমিদার হলেও অন্য জমিদারদের সঙ্গে ওর তুলনা চলে না। জমিদার তো কম দেখিনি আমি। রবীন্দ্রবাবুর সান্নিধ্যে যাবার উপায় নেই, তাই ওর অনেকগুলি বই কিনে আনলো, বেশিরভাগই কবিতার বই। নয়নমণি কিছু কিছু গল্প উপন্যাস পাঠ করেছে। কবিতা সে ঠিক বোঝে না, বৈষ্ণব পদকর্তাদের কিছু গান তার মুখস্থ আছে, এছাড়া অন্য কবিতা বিশেষ পড়েনি। অমর দত্ত এবং ক্ষীরোদপ্রসাদ একদিন তর্কের সময় মাইকেল নামে একজন কবির নাম করছিলেন বারবার। থিয়েটারে গাড়ি করে যাওয়ার সময় থেমে থেমে অন্য মেয়েদের তুলে নিতে হয়। কোনো কোনো দিন সে একাই যায়। যাওয়ার পথেও গাড়ির মধ্যে বসে সে রবীন্দ্রবাবুর বই পড়ে। কবিতার বই বারবার পড়া যায়। পংক্তিগুলো মুখস্থ হলে কবিতার রস আরো ভালোভাবে আস্বাদন করা যায়। সে সময় নয়নমণি বাইরের দৃশ্য খেয়াল করে না। একদিন নয়নমণির মনে হলো, গাড়িটা যেন বড় বেশিক্ষণ ধরে যাচ্ছে। আজ মঞ্চে অভিনয় নেই, পরবর্তী নাটকের মহড়া হবার কথা। সবেমাত্র বিকেল পেরিয়ে সন্ধে হয়েছে। পর্দা সরিয়ে নয়নমণি একবার বাইরের দিকে তাকালো। এ তো প্রতিদিনের পরিচিত পথ নয়।
সম্পূর্ণ অচেনা রাস্তা। নয়নমণি একবার মুখ বাড়িয়ে সহিসকে ডাকার চেষ্টা করল। ঘোড়ার পায়ের কপকপ শব্দের জন্য সে শুনতে পেল না। সহিস অবশ্য বেশ পরিচিত এবং বিশ্বস্ত, ভয়ের কিছু নেই। খানিক বাদে গাড়ি থামল। সহিস এসে দরজা খুলে দিতে নয়নমণি জিজ্ঞেস করল, আজ কোথায় নিয়ে এলে? অঞ্চলটি ফাঁকা ফাঁকা, কিছু দূর অন্তর অন্তর এক একটি বাড়ি। গাড়িটি থেমেছে একটি মস্ত লোহার গেটের সামনে। ভেতরে বাগানের মধ্য দিয়ে সুরকি ঢালা পথ। সেই পথের দুধারে জ্বলছে গ্যাসের বাতি। গেটের কাছে দাঁড়িয়ে আছে নৃত্য শিক্ষক নেপা বোস। সে সবসময় জবরজং পোশাক পরে থাকে। তার পায়জামার রং হলুদ, কুর্তার রং টকটকে লাল, মাথায় আবার একটা মুসলমানি ফেজ। সহিস কিছু বলার আগেই সে বলল, এসো এসো নয়নমণি, তোমার কুশলে কুশলমানি। গাড়ি থেকে নেমে নয়নমণি ভ্রুকুঞ্চিত করে জিজ্ঞেস করল, আজ রিহার্সাল হবে না? হবে না কেন, এখানেই হবে। কালুবাবুর হুকুম, এটা কালুবাবুর বাগান বাড়ি। মানিকতলার দিকে অমর দত্তর একটি বাগান বাড়ি আছে, একথা শুনেছে নয়নমণি, কিন্তু আগে কোনোদিন সেখানে মহড়া হয়নি। বাড়িটি ভারী সুন্দর, মালিকের শৌখিনতার প্রমাণ পাওয়া যায়। চারদিকে বাগান, তার মধ্যে একটি দ্বিতল গৃহ। প্রবেশপথের বাইরে বর্ষা হাতে দুটি পুতুল দারোয়ানকে দেখলে যেন জীবন্ত বলে মনে হয়। লাল মখমলের পর্দা সরিয়ে ভেতরে ঢুকলে দেখা যায় একটি প্রশস্ত হলঘর। সেখানে ঝুলছে রঙিন ঝাড় লণ্ঠন, দেয়ালে দেয়ালে বিলাতি ছবি। বাড়ির অন্দর একেবারে নিস্তব্ধ, আর কোনো জনমনুষ্যের সাড়া পাওয়া গেল না। আর কেউ এখনো এসে পৌঁছয়নি? আর কে আসবে না আসবে তা তো আমি জানি না। আমাকে কালুবাবু শুধু তোমার জন্যই বাইরে দাঁড়াতে বলেছিলেন। ওপরের সিঁড়ি দিয়ে নেমে এলো অমর দত্ত। কোঁচানো ধুতির ওপর শুধু একটা বেনিয়ান পরা, মাথার চুল অবিন্যস্ত। চোখ দুটো দেখলেই বোঝা যায় সে প্রকৃতিস্থ নয়। এখনো হাতে একটি মদের বোতল। অমরকে এই অবস্থায় নয়নমণি কখনো দেখেনি। রঙ্গালয়ে সে কঠোর নিয়ম শৃঙ্খলা মানে, সেখানে মদ্যপান নিষিদ্ধ। নিজেও কখনো পান করে না। প্রথম প্রথম এই নবীন নায়ক ও নাট্য পরিচালককে বেশ ভালো লেগেছিল নয়নমণির। থিয়েটার জগতে এই যুবকটিকে মনে হতো ব্যতিক্রম। ক্রমশ অবশ্য অমর দত্তর অন্য সব গুণপনার কথাও সে জেনেছে। উচ্চ বংশের ছেলে হলেও সে অল্প বয়সেই বখাটে। লেখাপড়ায় মন ছিল না। কুসঙ্গে পড়ে উচ্ছন্নে যাওয়ার কিছু বাকি রাখেনি। 15 বছর বয়সেই তার বিয়ে হয়েছে, কিন্তু বিবাহিত স্ত্রীকে নিয়ে সুখে সংসার করলে যে সমাজে মান থাকে না। ভালো করে দাড়ি গোঁফ গজাবার আগেই সে এক রক্ষিতা রেখেছে নিজের মানিকতলার বাগান বাড়িতে। ব্রজদুলাল সব খবর রাখে। তার কাছ থেকেই শোনা গিয়েছিল যে অমরের মা নাকি দুঃখ করে বলেছিলেন, ঘরে এমন সুন্দরী সতীলক্ষ্মী বউ, তাকে ফেলে অমর এক বাঁদর মাগিনী আছে। অমরের অভিনয় প্রতিভা আছে, এটা স্বীকার করতেই হবে। আলিবাবার প্রভূত জনপ্রিয়তার পর অনেকেই স্বীকার করেছে যে, বুঝলে হে, এবার বাংলা নাট্যজগৎ জয় করে নেবে এই ছোকরাটি, বলে দিলাম। বয়সে ছোট বলে নয়নমণি কখনো অমরকে সমীহ করে কথা বলেনি। অমরও যতই তেজ দেখায়, কিছুতেই পুরোপুরি বশ্যতা স্বীকার করাতে পারেনি এই মেয়েটিকে। দুজনের ঝগড়া ও কথা কাটাকাটির মধ্যে বেশ একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিন্তু রবিবাবু মঞ্জুরে থাকার পর নয়নমণি আর অমরকে তেমন পছন্দ করতে পারে না। আর কে কে আসবে? আমাকে এত সাত তাড়াতাড়ি আনলেন কেন? অমর নিচে নেমে ধপাস করে একটা সোফায় বসে পড়ে বলল, না, আর কেউ আসবে না। আজ শুধু তুমি আর আমি। হ্যাঁ, নেপা বোস থাকবে, তা থাকুক। মনে করো ও একটা খাঁচার পাখি। নেপা বোস শুধু ডান্সের তালিম দেবে, তুমি নেচে দেখাবে। দেখব শুধু আমি।
দেখে পছন্দ করব। এ আবার কি ধরনের রিহার্সাল? কোন নাটক? নাটক যাই হোক না, নাচ তো থাকবেই। নাচ না থাকলে লোকের টিকিট কাটে না। এবার তোর একখানা উলঙ্গিনী ডান্স জুড়ে দেব। নয়নমণি অমরের কথার কোনো উত্তর না দিয়ে বিরক্ত হয়ে নেপাবসকে বলল, নাটকের ঠিক নেই, আগেই নাচ? ও আমি পারবো না। আগে পাঠটা বুঝে নিতে হবে না? আমার বাড়ি ফিরে যাবার ব্যবস্থা করুন। এই ছোড়ে, ওর দিকে ফিরে কথা বলছিস কেন? আমি মালিক, আমার দিকে তাকা। আমার হুকুম, তোকে নাচতে হবে। নয়নমণি কঠিন মুখ করে অমরকে বলল, কারোর হুকুম মানার জন্য আমি থিয়েটারে যোগ দিইনি। মালিককে একা একা নাচ দেখাবার কোনো শর্ত ছিল না। আচ্ছা, তুই সবসময় শর্ত শর্ত করিস কেন রে? এ কি পাটকলের নকরি নাকি? থিয়েটারে পরিচালকের মেজাজ আর মর্জি সবচেয়ে বড় কথা। মাঝে মাঝে এ বাড়িতে রিহার্সাল হবে। কুসুম, ভূষণ, রানী, খেমি, বিনা এরা সবাই এসেছে, একা একা এসেছে। শুধু মেয়েরা রিহার্সাল দিতে আসে, পুরুষদের দরকার নেই? আরে রোজ রোজ সন্ধ্যের পর কি বেটা ছেলের মুখ দেখতে ভালো লাগে? পুরো রিহার্সাল তো বোর্ডে হয়। এখানে তোরা মাঝে মাঝে এসে আমার মেজাজ শরীফ করে দিবি, বুঝলি? নে, এবার আঁচলটা গুঁজে কোমরে বেঁধে নে। অমরবাবু, আপনি নেশা করেছেন, এখন আপনি আপনাতে নেই। কুসুম, ভূষণরা কি করে আমি জানি না। আপনি সজ্ঞানে থাকলে আমাকে এমন মন্দ প্রস্তাব দিতেন না। কাল আপনার সঙ্গে দেখা হবে। দু একখানা নাচ নিচেই দাও না নয়ন। সেই যে একটা হংস নাচের কথা তোমায় বলেছিলাম। নয়নমণি কোনো কথা না বলে নৃত্য শিক্ষকটির দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। অমর বোতলে আর একটা চুমুক দিয়ে দর্পের সঙ্গে বলল, কি? আমি মাতাল? আমি মদ খাই বটে, কিন্তু মাতাল হই এ কথা কোন শুয়োরের বাচ্চাও বলতে পারবে না। জ্ঞান টনটনে আছে আমার। নাচতে নেমে ঘুমটা, থিয়েটারে এসে সতীসাধ্যী সেজে থাকতে চাস? টলমল পায়ে উঠে এসে সে নয়নমণির একটা হাত খপ করে ধরে বলল, তোর বিষ দাঁত আমি ভেঙে দেব। নাচবি কিনা বল? আমার উপর কখনো জোর করবেন না অমরবাবু। হাত ছাড়ুন। আমার অনিচ্ছায় কেউ আমার গায়ে হাত দিলে আমি সহ্য করতে পারি না। এ ব্যাপারে আমার একটা কঠিন শপথ আছে। কি শপথ? শুনি শুনি। তার চোখে চোখ রেখে নয়নমণি বলল, তাকে আমি খুন করে ফেলব। ভ্যাবাচাকা খেয়ে অমর নেপার দিকে তাকিয়ে বলল, ওগো, বলে কি? খুন করে ফেলবে? মাগিরে এত তেজ হয় কি করে? আমি থিয়েটারের মালিক, আমার কথা শুনবে না? তারপর সে এক অদ্ভুত কাণ্ড করল। ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে দুহাত জুড়ে কাঁদো কাঁদো গলায় বলল, নয়ন, নয়ন, অমন করো না। কেউ আমার কথা না শুনলে আমার কিন্তু বড় রাগ হয়। সেই রাগ থেকে আমার বুকে কষ্ট হয়। সবাই যদি শোনে নয়ন আমার হুকুম অগ্রাহ্য করেছে, তাহলে আমার মান কোথায় থাকবে বলো তো? একটুখানি নাচো, লক্ষ্মীটি লক্ষ্মীটি, অন্তত অন্তত 2-4 পাক, তাতে আমার কথা থাকে। আর অমর নয়নমণির পা জড়িয়ে ধরতে যেতেই সে ত্রস্ত হয়ে সরে গেল। ঝোঁক সামলাতে না পেরে অমর পড়ে গেল উপর হয়ে। তারপর মেঝেতে গড়াগড়ি দিতে দিতে শিশুর মতন অভিমানে বলতে লাগলো, একটু নাচ, তোর পায়ে ধরছি, আমার মাথার দিব্যি। ওই হংস নাচখানা একটু দেখা, আর কোনোদিন বলবো না। আর শুধু শুধু আজকের দিনটা। নেপাবস হো হো করে হেসে উঠল। নয়নমণিও না হেসে পারল না। কি গো, এ পাগল তো থামবে না দেখছি। একটু নাচবে নাকি? ঘুঙুর বেঁধে দেব? না। অমর জোর করুক বা কেঁদে ভাসাক, তবু নয়নমণি তার নাচের মর্যাদা নষ্ট করবে না। সে সোজা বেরিয়ে গেল বাইরে। সে রাতে বাড়ি ফিরে নয়নমণি ভালো করে স্নান করল। সে মনে মনে ঠিক করে ফেলেছে, অমর দত্ত আর একদিন ওরকম বাড়াবাড়ি করলে আমি ক্লাসিক ছেড়ে দেব।
এই ধরনের ঘটনায় আমার মনের মধ্যে যে অশান্তির ঝড় বইতে থাকে তা যে সহজে থামে না। কেন পুরুষরা মনে করে যে মেয়েদের উপর জোর করে সবকিছু আদায় করা যায়? আত্মস্থ হবার জন্য সে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসল। চোখ বুঝতেই সে দেখতে পেল রবিবাবুর সৌম্য সুন্দর মুখখানি। নয়নমণির ঠোঁট নড়তে লাগল। কোনো মন্ত্রের বদলে সে বলতে লাগল রবিবাবুর কবিতা। আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান, কেবল শরমখানি রেখেছি। চাহিয়া নিজের পানে নিশিদিন সাবধানে সযতনে আপনারে ঠেকেছি। অনেকক্ষণ এইভাবে বসে থাকার পর নয়নমণি ভাবল, রবিবাবুর কাছাকাছি আমি যেতে পারবো না, কিন্তু তাকে একটা চিঠি লেখা যায় না? এই অধীনার চিঠিখানা যদি তিনি একবার হাতে তুলে নেন, সেটাই তো হবে তার স্পর্শ। বাল গঙ্গাধর তিলকের মামলা চালাবার জন্য কলকাতায় যথেষ্ট চাঁদা তোলা হয়েছিল, ব্যারিস্টারও পাঠানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হলো না। ইংরেজ সরকার কঠোর দৃষ্টান্ত স্থাপনে বদ্ধপরিকর। নিজস্ব পত্রপত্রিকায় কিছু স্বাধীন মতামত প্রকাশ করা ছাড়া ইংরেজ হত্যাকারীদের সঙ্গে তিলকের কোনো যোগসূত্র প্রমাণিত না হলেও তার 18 মাসের কারাদণ্ড হয়েছে। তারপরেই ভারতীয়দের মতামত সম্পূর্ণ অগ্রাহ্য করে পাশ হয়ে গেল সেডিশন আইন। কংগ্রেসের অধিবেশনে ইংরেজ শাসনের পরোক্ষ সমালোচনা ও কিছু কিছু অধিকার আদায়ের জন্য বক্তৃতাবাজি এতদিন শাসক মহল খানিকটা কৌতুকের চোখে দেখত। এই আইন এবার সেই সব বক্তাদের প্রতি খানিকটা চোখ রাঙানি দিল। কিছু কিছু পত্রপত্রিকায় মাঝে মাঝে যে উগ্র সুর দেখা দিচ্ছিল, তাও নরম হয়ে গেল। চাপেকর ভাতৃদ্বয়ের পক্ষেও বেশি দিন আত্মগোপন করে থাকা সম্ভব হল না। প্রত্যেকের মাথার দাম 20,000 টাকা। এদেশে বিশ্বাসঘাতকের অভাব নেই। দামোদর আর বালকৃষ্ণ একটা কীর্তনের দলে ভিড়ে গিয়ে খোল করতাল বাজিয়ে গান গেয়ে ঘুরে বেড়াতো। বেশ কিছুদিন তাদের কেউ সন্দেহ করেনি। একদিন দুজন চর পুলিশ ডেকে এনে সেখানে ওদের ধরিয়ে দিল হাতে নাতে। খুব সংক্ষিপ্ত বিচারে দুজনেরই ফাঁসির হুকুম হয়ে গেল। ওদের ছোট ভাই বাসুদেওকে পুলিশ প্রথমে সন্দেহ করেনি। তাকে রোজ হাজিরা দিতে হতো থানায়। বাসুদেওর মাত্র 17 বছর বয়স। হত্যাকাণ্ডের দিনে সেও যে সঙ্গে ছিল পুলিশ তা টের পেয়ে গেছে। তবু তাকে আশ্বাস দেওয়া হলো, তুমি রাজসাক্ষী হলে ক্ষমা পেয়ে যাবে। সহোদর দুই জ্যেষ্ঠ ভ্রাতার বিরুদ্ধে সাক্ষী দেবে বাসুদেও? বরং সে দাদাদের সঙ্গে মিলিত হতে চায়। এক সন্ধেবেলা সে মহাদেও রানা ডেকে নিয়ে চলে এলো সেই বিশ্বাসঘাতকদের বাড়ির সামনে। অমাবস্যার রাত, টিপটিপ বৃষ্টি পড়ছে, চতুর্দিক অন্ধকার, পথে মানুষজন নেই। বিশ্বাসঘাতকরা দুই দ্রাবিড় ভাই। তারা ভয়ে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোয় না। ভেতর দিকের ঘরে লণ্ঠন জেলে তারা তাস খেলছিল। বাসুদেও পুলিশের মতো গলা করে তাদের নাম ধরে ডেকে বলল, থানা থেকে আসছি, তোমাদের পুরস্কারের টাকা এনেছি। সেই দুই ভাই আনন্দে লাফাতে লাফাতে বাইরে আসতেই বাসুদেও খুব কাছ থেকে গুলি চালালো তাদের বুকে। প্রত্যেকবার গুলি চালাবার সময় সে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, নে নে ইনাম, নে ইনাম। রাস্তায় পড়ে থাকা লাশ দেখে ওদের মৃত্যু সম্পর্কে নিশ্চিন্ত হওয়ার পর সে আর পালাবারও চেষ্টা করল না। বিচারের সময় কাঠগোড়ায় দাঁড়িয়ে বাসুদেও বলল, হ্যাঁ, দুজন বিশ্বাসঘাতককে মেরেছি, আমাকে কিন্তু 2 বার ফাঁসি দিতে হবে। চাপেকাররা 3 ভাই এবং মহাদেব রানাডের ফাঁসি হবে পরপর। ওদের যেখানে রাখা হয়েছে সেই রাওডা কারাগারেই অন্য একটি সেলে বন্দী আছেন তিলক। সমস্ত ঘটনাই তার কানে এসেছে, কিন্তু ওদের সঙ্গে কথা বলার সুযোগ পান না। প্রথম ফাঁসি হলো বড় ভাই দামোদরের।
ভোরবেলা ফাঁসির মঞ্চে ওঠার আগে সে প্রহরীদের অনুরোধ করে একবার প্রণাম করতে গেল তিলককে। তিলক একখণ্ড ভগবদ গীতা তুলে দিলেন তার হাতে। দামোদর সেই বই বুকে চেপে ধরল। তার মুখমণ্ডলে ভয়ের চিহ্ন মাত্র নেই, তার দৃঢ় বিশ্বাস শীঘ্রই আমার পুনর্জন্ম হবে, আমি আবার ফিরে আসবো এই দেশের মাটিতে। তিন চাপেকার ভাই ও মহাদেব রানাডের ফাঁসির সংবাদ শুধু ছাপা হলো কাগজে, কিন্তু তাদের সাহস ও বীরত্বের কাহিনী প্রচারিত হতে দেওয়া হলো না। ওদের কয়েকজন বন্ধু ও সন্দেহজনক আরো কয়েকজন ব্যক্তির কারাদণ্ড হল 2 থেকে 5 বছরের বিভিন্ন মেয়াদে। দণ্ডপ্রাপ্তদের তালিকায় একজনের নাম বি সিং। সে যে আসলে ভরত সিংহ তা কলকাতায় তার পরিচিতদের মধ্যেও জানতে পারল না কেউ। সাহেব হত্যার এই চাঞ্চল্যকর কাহিনী ও একই পরিবারের 3 নির্ভীক ভাইয়ের ফাঁসির দড়িতে আত্মদানের ঘটনার প্রতিক্রিয়া কলকাতায় হল 2 রকম। রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রাজ্ঞ প্রবীণ ব্যক্তিরা কেউই সমর্থন করলেন না। তাদের কাছে ঘটনার ব্যাখ্যা অন্যরকম। তারা বললেন, ধুর ধুর ধুর, এটা মূর্খামি বা গুয়ার তুমি ছাড়া আর কিছুই নয়। ওদের জন্যই তো সেডিশন বিল পাশ হলো। এখন আর ইংরেজদের কোনো কাজের প্রতিবাদও জানানো যাবে না। বাংলার ছোট লাট স্যার আলেকজান্ডার ম্যাকেঞ্জি ক্যালকাটা মিউনিসিপাল বিল এনে যে দেশীয় কাউন্সিলরদের ক্ষমতা কমিয়ে দিলেন, তার বিরুদ্ধে কিছু লেখালেখি করা গেল। এই ম্যাকেঞ্জি যখন তখন বাঙালিদের গাল পাড়েন। কিন্তু অল্প বয়সী যুবা ও কলেজ ছাত্রদের মধ্যে বিস্ময়ের ফিসফিসানি শুরু হয়ে গেল। এই মারাঠা ছেলেগুলি ইংরেজ সরকারকে একটা জোর ধাক্কা দিয়েছে, বাঙালিরা পারবে না। অনেক ইংরেজ এদেশের মানুষদের কুকুর, বাঁদর, কাপুরুষ বলে। এবার ওদের যোগ্য জবাব দেয়া হয়েছে। আচ্ছা, ওরা পিস্তল পেল কোথায়? প্রত্যেকের টিপ নির্ভুল। তবে কি এর আগে কিছুদিন ওই চাঁদমারি অভ্যেস করেছে? এখানে সে সুযোগ পাওয়ার উপায় আছে? দামোদরের ফাঁসির দিন সরলা সারা দিন উপবাস করে রইল। সারাদিন সে কথাও বলল না কারুর সঙ্গে। এত বড় একটা কাণ্ড ঘটল, অথচ তার একটা প্রতিবাদ সভা হলো না কলকাতায়। সে কয়েকজন কংগ্রেসি নেতার সঙ্গে আলোচনাও করেছিল, তারা পাত্তাই দেননি। বিকেলবেলা এসে উপস্থিত হল প্রভাত। এই ছেলেটি ইদানিং গল্প টল্প লিখছে। রবি মামাকে প্রায়ই নানা বিষয়ে চিঠিপত্র লেখে। মাঝে মাঝে রবি মামার কাছে বায়না ধরে, আপনি প্লট দিন, তাই নিয়ে আমি গল্প লিখব। প্রভাত ভারতী পত্রিকার নিয়মিত লেখক। সরলার কাছে ইদানিং প্রায়ই আসে। নিছক সাহিত্য আলোচনা ছাড়াও সরলার প্রতি তার ঘনিষ্ঠতা অন্যদিকে এগোচ্ছে। সরলা তা টের পায়। সে বিশেষ পাত্তা দেয় না, আবার একেবারে বিমুখও করে না। পুরুষরা যখন স্তুতির বন্যা ছুটিয়ে দেয়, তখন আমি তা বেশ উপভোগ করি। আমার আগেকার কয়েকজন প্রেমিক ধৈর্য হারিয়ে সরে পড়েছে। দেখা যাক এই প্রভাত মুখুজ্জে কতদিন টেকে। মা কিংবা দিদি এখন সময় দিতে পারে না। ভারতী পত্রিকা এখন সরলাকেই চালাতে হয়। কিন্তু লেখকদের কাছ থেকে রচনা সংগ্রহের ঝক্কি ঝামেলা আমি ঠিক সামলাতে পারছি না। প্রভাতের মতন লেখকরা নিজেদের লেখা দেবার ব্যাপারে খুব উৎসাহী, কিন্তু পত্রিকা প্রকাশের ব্যাপারে কিছু দায়িত্ব নিতে বললে এড়িয়ে যায়। আমি তাই রবি মামাকে সম্পাদক হবার জন্য অনুরোধ জানাচ্ছি কিছুদিন ধরে। রবি মামা চাইলে অনেকেই ঠিক সময় লেখা দেবে। তার চেয়েও বড় কথা, পত্রিকা প্রতি মাসে ঠিক সময়ে বেরোতে হবে। কিছু লেখা না পাওয়া গেলেও কোনো পাতা খালি রাখা যাবে না। সব্যসাচী লেখক রবীন্দ্র নিজেই দুহাতে গল্প, কবিতা, প্রবন্ধ, ধারাবাহিক উপন্যাস লিখে অনেকগুলি পৃষ্ঠা ভরিয়ে দিতে পারবেন। কিন্তু রবি মামা সম্পাদনার দায়িত্ব নিতে সম্মত হচ্ছেন না। তাকে বোঝানো হয়েছে যে ছাপাখানার কাজ, কাগজের দাম, গ্রাহকদের কাছে পত্রিকা পাঠানো ইত্যাদি ব্যাপার নিয়ে তাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না।
সরলাই সেসব দিক সামলাবে। রবি মামা শুধু সম্পাদকীয় কাজটুকু করে দেবেন। এ পত্রিকার জন্য টাকা পয়সার কোনো সমস্যা নেই। লাভ লোকসান নিয়ে কেউ মাথা ঘামায় না। জানকীনাথ সব খরচ দিয়ে দেন। একজন দাসী এসে প্রভাতের আগমন বার্তা জানালে সরলা বিশেষ কোনো সাজগোজ করল না, শুধু চুল আঁচড়ে নিয়ে আটপৌরে শাড়ি পরেই নেমে এলো বসবার ঘরে। প্রভাত প্যান্ট কোট পরা, একটি চুরুট ধরিয়ে বসেছিল সোফায়। সরলাকে দেখে তড়াক করে উঠে দাঁড়ালো। সরলা উদাসীন মুখ করে বসল তার মুখোমুখি একটা সোফায়। বেশ কয়েক মিনিট কোনো কথাই বলল না। গলা খাঁকারি দিয়ে প্রভাত জিজ্ঞেস করল, মিস ঘোষাল, আপনার কি শরীর খারাপ? আপনাকে বলেছি না আমাকে মিস ঘোষাল বলবেন না। আমার একটা নাম আছে, আমার নিজস্ব একটা পরিচয়ও আছে। ইংরেজি সম্বোধন আমার পছন্দ হয় না। ও হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়ে যায়। আপনার এত সুন্দর নাম। সরলা দেবী, আপনি শুনলে খুশি হবেন। ভারতীর জন্য আমি একটা গল্প নিয়ে এসেছি। অন্য একটি পত্রিকার সম্পাদক খুব ঝুলোঝুলি করছিল, কিন্তু আপনার পত্রিকায় ছাড়া অন্য কোথাও আমার লেখা দিতে ইচ্ছে করে না। লেখাটা আপনাকে পড়ে শোনাতে পারি কি? সরলা এবারেও খুশির ভাব দেখালো না, নিষ্পৃহভাবে বলল, আপনি বুঝি শোনেননি? রবি মামা শেষ পর্যন্ত সম্পাদক হতে রাজি হয়েছেন। এখন থেকে তার কাছেই গল্প দেবেন প্রভাতবাবু। রাজি হয়েছেন? অত্যন্ত সুখের কথা। রবিবাবু সম্পাদক হলে সে কাগজের মর্যাদা অনেক বেড়ে যাবে। রবিবাবুর তুল্য এখন আর কে আছে? তবে দেবী সরলা, গল্প আমি রবিবাবুর কাছে জমা দিলেও আগে আপনাকে একবার শুনিয়ে যাব। আপনার মতামতের মূল্য আমার কাছে অনেকখানি। আজ যেটা এনেছি সেটা কি শুরু করব? প্রভাতের ছোট ছোট গল্পগুলি বেশ আকর্ষণীয়। সরলার বেশিরভাগই ভালো লাগে, তবে সেগুলি শুধুই গল্প। তাতে দেশাত্মবোধের উদ্দীপনার কোনো ভাব নেই। সরলা আজ গল্প শোনার আগ্রহ বোধ করল না। সে দেওয়ালে ভারতের মানচিত্রের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠল, প্রভাতবাবু, আমাদের ভারত মাতার কি হবে? ভারত মাতা? কেন, তার কি হয়েছে? পুনার চাপেকর ভাইদের যে ইংরেজ সরকার ফাঁসির দড়িতে ঝোলাচ্ছে, আপনি শোনেননি? প্রভাত কুমার চুপসে গেল। এসব ব্যাপারে তার কোনো আগ্রহই নেই। সদ্য লেখা গল্পটি মনের মধ্যে এখনো টকবক করছে। সেটি কারুকে না শোনাতে পারলে সে স্বস্তি পাবে না। সে বেশ আশা করে এসেছিল আজকের এই মেঘমেদুর সন্ধ্যায় সরলার সঙ্গে নিরিবিলিতে বসে গ্যাসের আলোয় তার গল্পটি পাঠ করবে, আর মাঝে মাঝে চোখ তুলে দেখবে সরলার সুন্দর মুখের প্রতিক্রিয়া। এখন মনে মনে ভাবল, কিন্তু আজ এখানকার আবহাওয়া প্রতিকূল। যা বোঝা যাচ্ছে এখন আর সরলাকে গল্প শোনাবার সম্ভাবনা নেই। একজন পরিচারক এসে চায়ের পট ও কেক পেস্ট্রি নিয়ে এলেও প্রভাত শুধু এক কাপ চায়ে দুচুমুক দিয়ে উঠে পড়ল। কয়েকদিন পরে সরলা তার অনুগত যুবক বৃন্দকে নিয়ে একটা ছোট সভা ডাকল তাদের বাড়ির মাঠের এক কোণে। এর মধ্যেই সে বোম্বাই থেকে কিছু পত্রপত্রিকা আনিয়েছে। চাপেকর ভাইদের সম্পর্কে যতদূর সম্ভব তথ্য সংগ্রহ করেছে। সেই কাহিনী শুনিয়ে সেই ছেলেদের মনে প্রেরণা জাগাতে চায়। প্রথমে দামোদরের আত্মার শান্তি প্রার্থনা করে নীরবতা পালন করা হলো 2 মিনিট। তারপর সরলা সবিস্তারে সব বলতে শুরু করল। তার বক্তব্য শেষ হতে না হতেই একটি যুবক উঠে দাঁড়িয়ে বলল, দিদি, আপনি আমাদের তলোয়ার লাঠি খেলা শেখবার ব্যবস্থা করেছেন। এ শিখে কি হবে? এ তো যেন শখের ব্যাপার। উৎসব করে আমরা লোকজনদের ডেকে সেই খেলা দেখিয়েই খুশি থাকব। মহারাষ্ট্রে ছেলেরা হাতে পিস্তল তুলে নিয়েছে। ইংরেজদের সঙ্গে যুঝতে গেলে ওদের সমান সমান অস্ত্র নিয়েই লড়াই করতে হবে। আপনি আমাদের পিস্তল জোগাড় করে দিন। সরলা একটুক্ষণ নতনেত্রে নীরব হয়ে রইল। তারপর মুখ তুলে বলল, তাহলে তোমরা মনে করছো লড়াই করার সময় এসে গেছে?
এই মনে হওয়াটাই বড় কথা। তোমরা পুরুষ, তোমরা এই অস্ত্র সংগ্রহের চেষ্টা করতে পারো না? আমাকেই সব জোগাড় করতে হবে। তিলককে সাহায্য করার জন্য রবি অনেকটা দায়িত্ব নিয়েছিলেন। বেশ কয়েক জায়গায় ঘুরে ঘুরে চাঁদা সংগ্রহ করেছেন। তিলক মামলা আমি অনুসরণ করেছি আগাগোড়া। তিলকের আমি সমর্থক, কিন্তু চাপেকরদের এই খুনোখুনি আমি একেবারেই পছন্দ করিনি। সন্ত্রাসবাদ আমার মতে ভ্রান্ত পথ। দেশের সব মানুষকে আগে দেশ কাকে বলে তা চেনাতে হবে। তবু 4 জন তরুণ যারা চোর ডাকাত নয়, দাঙ্গাকারী নয়, সাধারণ খুনে বদমাশ নয়, সচ্চরিত্র, তারা নিজের জাতির সম্মান রক্ষার্থে অবলীলায় ফাঁসির দড়ি গলায় দিল। এ কি উপেক্ষা করা যায়? রবির হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে রইল। এরই মধ্যে আবার রথীর উপনয়নের ব্যবস্থা হয়েছে। দেবেন্দ্রনাথের ইচ্ছে তার এই পৌত্রের উপনয়ন হোক বিশুদ্ধ আর্যমতে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমে। অনেক লোকজন সমেত রথীকে আগেই শান্তিনিকেতনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতবর্ষীয় আর্য সমাজের সঙ্গে আদি ব্রাহ্ম সমাজ একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে রথীর পৈতে উপলক্ষে কয়েকজন বিশিষ্ট আর্য সমাজীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাঙালি ব্রাহ্মণদের তুলনায় এদের ব্রাহ্মণত্বের গৌরব বেশি। পৈতে ধারণ বা পরিত্যাগের প্রশ্নটি ছিল ব্রাহ্ম সমাজ বিভক্ত হওয়ার অন্যতম কারণ। এখন অন্য দুটি ব্রাহ্ম সমাজের মধ্যে উপনয়ন অনুষ্ঠানই হয় না। হিন্দু ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে ব্রাহ্মরা এক নতুন ধর্মের কথা বলেছেন। সেখানে জাতিভেদের কোনো স্থান থাকার কথা নয়। আদি ব্রাহ্ম সমাজ এখনো পুরনো অনেক প্রথাই আঁকড়ে ধরে আছে। শুধু মূর্তি পূজা ছাড়া হিন্দুত্বের আচার আচরণ থেকে তাদের আর বিশেষ প্রভেদ নেই। ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব আমি মনে মনে স্বীকার করি না। বিসর্জন নাটকে আমার স্পষ্ট সহানুভূতি গোবিন্দ মাণিক্যের প্রতি। আর মুখ দিয়ে ক্ষমতালোভী দর্পিত ব্রাহ্মণ রঘুপতি সম্পর্কে বলিয়েছি, এ সংসারে বিনয় কোথায় মহাদেবী? যারা করে বিচরণ তব পদতলে, তারাও শেখেনি হায় কত ক্ষুদ্র তারা। হরণ করিয়া লয়ে তোমার মহিমা, আপনার দেহে বহে এত অহংকার। তবু পিতার নির্দেশ এবং আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক হিসাবে আমি সমাজের নীতি লঙ্ঘন করতে পারি না। দেবেন্দ্রনাথ উদার হস্তে টাকা বরাদ্দ করেছেন। মহা ধুমধামের সঙ্গে হল সেই উপনয়ন। কিশোর রথীর মস্তক মুন্ডন করে পরিয়ে দেওয়া হল গেরুয়া বসন, 2 কানে সোনার কুণ্ডল। পুরোহিতরা সমস্বরে মন্ত্রপাঠ করতে লাগল। বেদিতে বসে রবি বেদ গান গাইলেন। তারপর রথী একটা বেলগাছের ডালের দণ্ড ও ভিক্ষাপাত্র নিয়ে সকলের কাছে গিয়ে মৃদুকণ্ঠে বলতে লাগল, ভবান ভিক্ষাং দেহি। যেন প্রাচীন ভারতের এক আশ্রমের দৃশ্য। নতুন ব্রহ্মচারীটিকে এরপর 3 দিন বাকসংযম করে নিরালা কক্ষে কাটাতে হয়। এই সময় কোনো অব্রাহ্মণের মুখদর্শনও নিষিদ্ধ। ভিক্ষালব্ধ চাল ডাল আলু বেগুন ফুটিয়ে খাওয়া ছাড়া আর কিছু খেতেও নেই। সারাদিন বেদপাঠ ও গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে আত্মস্থ হতে হবে। অন্যান্য অতিথিদের জন্য অবশ্য খাওয়া দাওয়ার অঢেল ব্যবস্থা। এপ্রিল মাসের শান্তিনিকেতনে বেশ গরম। দুপুরের বাতাসে যেন আগুনের হলকা ছোটে। তবু এক দিন কালবৈশাখী ঝড় ওঠে। দিগন্ত বিস্তারী সেই ঝড়ের রূপ কলকাতায় বসে তো দেখা যায় না। প্রকৃতির সেই তাণ্ডবের মধ্যেও ফুটে ওঠে এক মাদক সৌন্দর্য। অন্য সবাই দরজা জানালা বন্ধ করে সেই সময়ে ঘরের মধ্যে বসে থাকলেও রবি বেরিয়ে আসেন বাইরে। দিনের বেলাতেও কালো হয়ে আসে আকাশ, মড়মড় করে গাছের ডাল ভেঙে উড়ে যায়। রবি তখন যেন প্রকৃতির অঙ্গ হয়ে যান। একটা ঝড়ের পর তাপ কমে যায় বেশ কয়েকদিন। তাছাড়াও রবি গ্রীষ্মের দাহতে কষ্ট পান না।
সবকটা ঋতুই তার ভালো লাগে। তিনি ঠিক করলেন, এখন কিছুদিন শান্তিনিকেতনেই কাটিয়ে যাব, অন্তত আমার জন্মদিন পর্যন্ত। কিন্তু তা হলো না। কলকাতা থেকে এলো দুঃসংবাদ। কলকাতায় এবার ছড়িয়েছে প্লেগ। মহারাষ্ট্র, গুজরাতে প্লেগের তাণ্ডব চলেছে অনেক দিন। এখানেও খুচরো খাচরা সংবাদ পাওয়া যাচ্ছিল ইতিমধ্যে। এবারে তা সত্যিই সংক্রামক হয়ে পড়ল। বাবা মশাই আছেন পার্ক স্ট্রিটের বাড়িতে। জোড়াসাঁকোয় কার কি অবস্থা কে জানে। সকলের জন্য উদ্বিগ্ন হয়ে উঠলেন রবি। শান্তিনিকেতনে তার লেখার হাত বেশ খুলেছিল। সব পাত্তাড়ি গুটিয়ে ফিরতে হলো কলকাতায়। স্ত্রী, পুত্র, কন্যাদের রেখে এলেন ওখানে। হাওড়ায় সেতু পার হতে হতে তিনি দেখলেন এক বিচিত্র চলচ্ছবি। দলে দলে মানুষ উদ্ভ্রান্ত, ভয়ার্ত মুখে শহর ছেড়ে পালাচ্ছে। দেখতে দেখতে রবির মনে পড়ল রোমিও জুলিয়েট নাটকের একটি অংশ। অভিশপ্ত প্রেমিক প্রেমিকা রোমিও জুলিয়েটকে সাহায্য করেছিলেন যে পাদ্রী লরেন্স, তিনি পলাতক রোমিওর কাছে জুলিয়েটের সংবাদ দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। সে চিঠি রোমিওর কাছে পৌঁছল না, কারণ ইতিমধ্যে প্লেগ শুরু হয়ে গেছে ইটালির কয়েকটি শহরে। পত্রবাহক যে বাড়িতে ছিল সে বাড়িতেই একজন লোক প্লেগাক্রান্ত হওয়ায় সন্ত্রস্ত নগরবাসীরা সে বাড়ির দরজা জানলা সব বাইরে থেকে আটকে দিয়ে কারুকেই বেরুতে দিল না। সেই মধ্যযুগ থেকে অবস্থা প্রায় বিশেষ কিছুই বদলায়নি। এক একটা ভাড়াটে ছ্যাঁকড়া গাড়িতে ৮-১০ জন লোক ঝুলছে। পালকিগুলো সব ভর্তি। অনেক লোক গাড়ি না পেয়ে হনহন করে ছুটছে নিজেদের মোট মাথায় নিয়ে। ভদ্রঘরের মহিলারা পর্যন্ত ত্রাসে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। হাওড়ার দিকে যাচ্ছে অবাঙালিরা, আর শিয়ালদার দিকে প্রাণপণে ছুটছে পূর্ববঙ্গের মানুষ। ৬ আনা ৮ আনা ভাড়ার গাড়ি এখন ৬ টাকা ৮ টাকা হাঁকছে। শহর জুড়ে বিশৃঙ্খলা। যেসব মানুষের কলকাতা ছেড়ে আর কোথাও আশ্রয় নেই, যাদের কোনো দেশের বাড়ি নেই, তাদের ভীতচকিত অবস্থা। রবির ভয় হতে লাগলো। এতটাই অবস্থা খারাপ নাকি? অনেক সময় রোগের চেয়ে আতঙ্ক বেশি ছড়ায়। রোগে যত না মানুষ মরে, তার চেয়ে বেশি মরে ভয়ে কিংবা বিনা চিকিৎসায়। প্রথমে বাড়িতে না গিয়ে রবি সোজা গেলেন পার্ক স্ট্রিটে। সেখানে পিতাকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বালিগঞ্জের বাড়িতে গিয়ে মেজ বৌঠান ও ইন্দিরার খবর নিলেন। সে বাড়িতে তখন এমন আড্ডা ও গান বাজনা চলছে যেন মনে হয় কেউ প্লেগের কোনো খবরই জানে না। পিয়ানো বাজাচ্ছে ইন্দিরা, আর দুপাশে দাঁড়িয়ে আছে 2 ভাই, যোগেশ আর প্রমথ। রবি দেখতে দেখতে ভাবল, ইন্দিরা আর প্রমথর মধ্যে বেশ একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিন্তু ইদানিং তার দাদা যোগেশেরই যেন ইন্দিরার প্রতি আকর্ষণ বেশি মনে হয়। জোড়াসাঁকোর বাড়িতে নিজের সংসারের কেউ নেই, তবু রবি সেখানেই ফিরে গেলেন। জ্ঞানদানন্দিনী থাকতে বলেছিলেন, কিন্তু এই প্রথম রবি সেখানে থাকার জন্য উৎসাহ বোধ করলেন না। যুবকেরা ইন্দিরাকে ঘিরে আছে। এখন রবিকার সঙ্গে বিশেষ কথা বলার ফুরসত সে পাবে না। সেও তো তার রবিকাকে থেকে যাবার জন্য পীড়াপিড়ি করল না তেমন। এবার ইন্দিরার থেকে দূরে সরে যেতেই হবে। মেজ বৌঠান মেয়ের বিয়ের জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে সরকার প্লেগ ঠেকানোর জন্য উঠে পড়ে লেগেছে। সশস্ত্র পুলিশ বাহিনী বস্তিগুলোতে ঢুকে ভাঙচুর শুরু করল। রোগ হয়েছে কি হয়নি, যার 3 দিন আগে জ্বর হয়েছিল এমন লোককেও জোর করে টেনে নিয়ে যায় হাসপাতালে। উপার্জনশীল পুরুষদের সরিয়ে নিলে তার পরিবারের সবাই যে অনশনের সম্মুখীন হয় তা নিয়ে আর কে মাথা ঘামায়। দরিদ্র ব্যক্তিদের কাছে অনশনের চেয়ে বেশি ভয়াবহ আর কোনো রোগ হতে পারে না। কিন্তু পুলিশ এসে অত্যাচার করলে তারা শুধু কাঁদতে জানে, প্রতিবাদ জানাবার সাহস তাদের নেই। অত্যাচারীর পা জড়িয়ে ধরে তারা দয়া চাইতে গিয়ে পদাঘাত পায়। একদিন বেলেঘাটায় এক বস্তিতে
পুলিশ বাহিনী যখন লাঠি দিয়ে ঘরবাড়ি ভাঙছে, সেই সময় সেখানে উপস্থিত হলো একদল যুবক। সদ্য গৃহহীন যারা মাটিতে আছড়ে পড়ে কান্নাকাটি করছিল, তাদের রূঢ়ভাবে সরিয়ে দিয়ে সেই যুবকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বড় বড় ইটের টুকরো ছুঁড়তে লাগলো পুলিশের দিকে। পুলিশরা হকচকিয়ে গেল প্রথমটায়। কয়েকজনের মাথা ফাটল, কয়েকজন মাটিতে পড়ে গেল। একজন পুলিশ সার্জেন্ট বিস্মিত হয়ে বললেন, এ কি, এসব কি হচ্ছে? কলকাতার পুলিশ তো কোথাও এরকম প্রতিরোধের সম্মুখীন হয়নি। ওদিক থেকে ইট বর্ষণ হচ্ছে বৃষ্টিধারার মতন। আমরা লাঠি উঁচিয়ে তেড়ে যেতেই যুবকরা হাওয়া হয়ে গেল চোখের নিমেষে। একটু বাদেই তারা ফিরে এসে বড় বড় পাথরের টুকরো ছুঁড়ছে। এটা তো মোস্ট সারপ্রাইজিং। না না, এটা চলতে দেওয়া যেতে পারে না। উই মাস্ট স্টপ ইট ইমিডিয়েটলি। গুলি চালাও, ফায়ার! এবারে পুলিশ সার্জেন্টের হুকুমে চালানো হলো কয়েক রাউন্ড গুলি। হুটোপাটি ছুটোছুটির মধ্যে গুলিবর্ষণ ও ইট ছোড়ার ফলে আহত হয়ে পড়ে গেল দুজন যুবক। অন্যরা সঙ্গে সঙ্গে তাকে ধরাধরি করে নিয়ে গেল আড়ালে। হঠাৎ ফিরে এলো এক তরুণ, তার হাতে একটা বড় ঢেলা। ইংরেজ পুলিশ সার্জেন্টই পিস্তল তোলার আগেই সে ঢেলাটি ছুঁড়ে সার্জেন্টের কপাল ফুটো করে দিল। তার অকুত ভয়ে মুখ দেখে মনে হলো তার কাছে পিস্তল থাকলে সে গুলি চালাতেও দ্বিধা করত না, বোমা থাকলে তাই ছুঁড়ে মারত। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ করে সরে পড়ল সেই ছেলেরা। ধরা দিল না কেউ। শুধু তাই নয়, পরে শোনা গেল এই একদিনে প্রায় একই সময় খিদিরপুর বাগবাজারে মানিকতলায় কোথা থেকে যুবকের দল এসে পুলিশকে আক্রমণ করে গেছে। মানিকতলায় একজন ইংরেজ পুলিশের গায়ে তলোয়ারের কোপ পড়েছে। বউবাজারে পুলিশ নয়, একদল ইউরোপীয়র সঙ্গে হঠাৎ এসে মারপিট করে গেছে একদল দিশি ছেলে। কারা এরা? শহরের লোকজন কিছুই বুঝতে পারল না। কংগ্রেসের নেতারাও দিশাহারা। তাঁরা বলাবলি করতে লাগলেন, পুলিশের সঙ্গে সম্মুখ যুদ্ধ তো সাংঘাতিক ব্যাপার। কংগ্রেসের এরকম কোনো নীতি নেই, বরং কংগ্রেসের ঘোর বিরোধী। কংগ্রেস ছাড়া রাজনৈতিক সিদ্ধান্ত কে নেবে? কলকাতা শহরে কোনো সংঘবদ্ধ দলও নেই। তবে এরা কোথা থেকে এলো? হঠাৎ ক্ষিপ্ত হয়ে একদল যুবক পথে নেমে পড়েছে। পরদিন পুলিশ বাহিনী প্রতিশোধ নিতে পথে যে কোনো এক দঙ্গল যুবক দেখলেই লাঠিপেটা করতে লাগলো। দাঙ্গা বাঁধার উপক্রম হল। সৌভাগ্যের বিষয়, তা বেশি দূর গড়াল না। সরকার মহারাষ্ট্রের ঘটনার পুনরাবৃত্তি চায় না বাংলায়। পুলিশ বাহিনী ও স্থানীয় ইউরোপীয়দের সংযত হতে বলা হল। প্লেগ নিরোধের নামে অত্যাচার বন্ধ করে প্রতিকারের উপায় সম্পর্কে প্রচার করা হতে লাগল। বৃষ্টি শুরু হবার পর প্লেগের প্রকোপও কমে গেল অনেকটা। এর মধ্যেই মৃণালিনী পুত্রকন্যাদের নিয়ে শান্তিনিকেতন থেকে চলে এসেছেন জোড়াসাঁকো। একদিন বেলা 11টায় রবি যখন ভারতী পত্রিকার জন্য লেখাপত্র সাজাতে বসেছেন, অকস্মাৎ মৃণালিনী সে ঘরে প্রবেশ করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তুমি আমার একটা কথা শুনবে? রবি মুখ তুলে তাকালেন। মৃণালিনীর চুল খোলা, আঁচল খসে পড়েছে, দু চোখে টলটল করছে কান্না, মুখমণ্ডলে ঝড়ের পূর্বাভাস। তোমার অনেক কাজ আমি জানি, সব সময় ব্যস্ত। তুমি এখানে যাও, সেখানে যাও, পৃথিবীর আর সবার জন্য তোমার সময় আছে। আমি কি তোমার স্ত্রী হয়ে দুটো কথা বলারও সময় পাবো না? স্ত্রীর মেজাজ শান্ত করার চেষ্টায় রবি হেসে বললেন, কেন সময় পাবো না? তোমার জন্য আমি সব কাজ সরিয়ে রাখতে পারি। ওই কুর্সিটাতে বসো, তারপর বলো। বসলেন না মৃণালিনী। রাজ্যের অভিমান ভরা কণ্ঠে বললেন, তোমাদের এ বাড়িতে আমি আর থাকবো না, একদিনও থাকবো না। কেন? এ বাড়ি কি করে তোমার অযোগ্য হলো? এ তোমাদের বড় মানুষের বাড়ি, এখানে আমায় মানায় না।
আমি গেঁয়ো মেয়ে। এতদিন হয়ে গেল, তবু অনেকেই এখানে আমাকে ঠেস দিয়ে কথা বলে, আড়ালে আবডালে ফিসফিস করে, আমি শুনতে পাই। আমি নাকি ঘর সাজাতে জানি না, সর্বক্ষণ রান্নাঘরে থাকলেই আমায় মানায়। অর্থাৎ আমি শুধু রাঁধুনি, একমাত্র বলু ছাড়া আর কেউ নিজে থেকে আমায় ডেকে একটাও ভালো কথা বলে না। এখানে আমি কেন থাকবো? ভাই ছুটি, তুমি কাঁদছো তা আমারও বুকে বাজছে। আচ্ছা, তুমি একটু স্থির হয়ে বসো, সব কথা শুনি। দেখো, এত বড় পরিবারে নানা রকম মানুষ থাকবেই। আমি আর কিছু শুনতে চাই না, আর এক দণ্ডও আমার এখানে থাকতে ইচ্ছে করে না। তুমি আজই ব্যবস্থা করো। রবি গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। সংসারে এক একটা তীক্ষ্ণ সমস্যার পরাঘাত যে অকস্মাৎ কখন কোন দিক দিয়ে আসে তার ঠিক নেই। একটা নতুন গানের সুর তার মাথার মধ্যে গুনগুন করছিল, তা কোথায় মিলিয়ে গেল। জীবন শুধু কাব্য আর সঙ্গীতে মগ্ন থাকতে পারে না, কবিকেও প্রায়ই তুচ্ছ বাস্তবতার মুখোমুখি হতে হয়। তিনি একটুও ধৈর্য না হারিয়ে বললেন, তোমরা শান্তিনিকেতন থেকে হন্তদন্ত হয়ে চলে এলে কেন? ওখানে এখন বর্ষা নেমেছে, ভুবনডাঙ্গার সারা আকাশ জুড়ে মেঘ জমে থাকে, খোয়ায়ে ছুটে যায় কত শত কলকল ধারা। এই সময় কেয়া ফুল ফোটে, ওখানে তোমাদের মন টিকলো না? আমি শান্তিনিকেতনে ছেলে মেয়েদের নিয়ে পড়ে থাকবো, আর তুমি থাকবে এখানে? বৃষ্টি বাদলা দেখতে দু একদিনই ভালো লাগে, দিনের পর দিন কারুর ভালো লাগে না। তুমি আমাদের দূরে সরিয়ে রাখতে চাও? তেমন কথা আমি কখনো ভাবি না। দেখো, তবু আমাকে তো কিছু দায়িত্ব পালন করতেই হয়। মাঝে মাঝে আমি যাব তোমাদের কাছে। ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে না? শান্তিনিকেতনে ধারের কাছে কোন স্কুল আছে? রথি বেলিরা কত বড় হলো, তুমি ওদের কোনো স্কুলে দিলে না। রথি শুধু সংস্কৃত হাওড়ায়, তাতেই চলবে? ওর বয়সী ছেলেরা ইংরেজি শেখে। তুমি কত বড় বিদ্বান, কত কিছু জানো, তোমার ইচ্ছে হয় না ছেলে মেয়েদের নিয়ে বসে তাদের সেসব শেখাতে? ছেলেমেয়েরা বাবা সঙ্গ পায় কতটুকু? আমি ওদের সঙ্গে থাকতেই তো ভালোবাসি। ওদের মুখের হাসি, ওদের প্রত্যেকটি কথা আমার বুক জুড়িয়ে দেয়। তুমি ওদের ভালোবাসো, মাঝে মাঝে ওদের কোলে নিয়ে আদর করো, ব্যাস ওইটুকুতেই কর্তব্য শেষ। ওদের বুঝি ইচ্ছে করে না বাবাকে ঘিরে পড়তে বসবে, বাবা ওদের গান শেখাবেন? শোনো, এ বাড়ির পরিবেশে ছেলে মেয়েরাও মানুষ হবে না। তুমি 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 অন্য কোথাও বাড়ি ভাড়া নাও। আর মেজ বৌঠান যদি বরাবর পৃথক বাড়িতে থাকতে পারেন। রবি একটুক্ষণ নীরব রইলেন। মৃণালিনীর কথার মধ্যে অপমান বোধ ও বেদনা মিশে আছে। ভাবলেন, এ বাড়ির কেউ নিশ্চয়ই তাকে বেশ আঘাত দিয়েছে, কিন্তু এ বাড়ি ছেড়ে যাব কোথায়? স্ত্রী আর জোড়াসাঁকোয় থাকতে চান না, এদিকে রবিকে ছেড়েও কোথাও যাবে না। তাহলে কি করবে এখন রবি? স্ত্রী ও সন্তানদের নিয়ে আলাদা হবার মতো আর্থিক অবস্থা নেই তার। তবে কি মৃণালিনীর আবেদন অগ্রাহ্য করবেন, নাকি স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য অন্য কোনো পথ খুঁজে নেবেন রবি? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন অষ্টাদশ পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। রবি সৌমেন চক্রবর্তী, মৃণালিনী জয়িত্রী ব্যানার্জি, নেপা ব্রতদীপ মুখার্জি, সরলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, নয়নমণি দেবশ্রী মুখার্জি, কুসুম শ্রী সাহা, অমর সুদীপ্ত ঘোষ।
রথি, স্পর্শিতা পাল এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।